সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে জামায়াত ইসলামী। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলজি হলে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে 7 প্রতিনিধি এতে অংশ নেন। সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, জুলাই শহীদের রক্তের ঋণ শোধ করতে এই সংস্কারের সুযোগ লাগাতে চায় কমিশন। আর নায়েবে আমির বলেন, নতুন বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন চায় জামায়াত ইসলামী। সংখ্যানুপাতিক নির্বাচন ও 2 কক্ষের সংসদ সদস্য সহ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে মতামত দেওয়ার কথা বলেন। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, বিশেষত জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা আবার জুলাই অগাস্ট বিপ্লবের মাধ্যমে একটি দ্বিতীয় স্বাধীনতা বা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আসলেই স্বাধীন হয়েছে কিনা এটা সময় বলে দেবে। এবং এসব ব্যত্যয়গুলো হয়েছে রক্ত জীবনের বিনিময়ে। আমরা যারা নেতৃত্বে ছিলাম বা যারা নেতৃত্বে ছিল, তারা মানুষের ত্যাগ এবং প্রয়োজনকে সঠিকভাবে অনুধাবন এবং মূল্যায়ন করে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি এই যে পরিবর্তন এবার হয়েছে, বা যেটাকে আমরা সুযোগ বলছি, অপরচুনিটি বলছি, এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায়। এবং সেই জন্যেই আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে, প্রয়োজনে কিছুটা খানিকটা কঠোর হতে হবে, এবং প্রয়োজনে মৌলিক বিষয়গুলোকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য সেইভাবেই ভূমিকা পালন করতে হবে। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলে বিএনপির নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা এখনো কেন প্রত্যাহার করা হচ্ছে না, সেই প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, পতিত ফ্যাসিস্টদের পতনের পরেও পাচার করা টাকার জোরে হুমকি দিচ্ছে আর নানা অপকর্ম করছে। আর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে জিয়া মঞ্চের উদ্যোগে এক মানববন্ধনে বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ফ্যাসিবাদকে রুখতে হবে। আইন শৃঙ্খলা দুর্বলতার কারণে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। যেতে পারিনি, নিজের মা বাপের সাথে ঈদ করতে পারিনি, স্ত্রীর সাথে, সন্তানের সাথে যে দেখা করতে পারিনি, এরকম পরিস্থিতি গেছে। তাদের এখন হয়তো পরিস্থিতির উন্নতি এখন যেতে পারে, কিন্তু মানসিক স্বস্তিতে পাচ্ছে না, কারণ তার মাথার উপর ডেমোক্রেসির তরবারি ঝুলছে এই মামলাগুলো। এই আন্দোলন, এই ভোটের অধিকারের আন্দোলন, এই গণতন্ত্র শুধু বিএনপির জন্য না, সকল রাজনৈতিক দলের জন্য দরকার, এমনকি আওয়ামী লীগের জন্যও দরকার। একটা নিরপেক্ষ ভোট, সেটা শুধু বিএনপির জন্য না, সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষের জন্য দরকার। পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:15টায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় তিনি শ্রদ্ধা জানান। এর আগে স্থানীয় সময় দুপুরে রোমে পৌঁছালে ডক্টর ইউনূসকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আজ সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 27 এপ্রিল লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সোমবার ভোরে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। লিবিয়ায় 27 বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায় করার ঘটনায় মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার র্যাব 5-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, রাজশাহী র্যাব 5-এর একটি দল
নওগাঁর রানীনগর উপজেলার সিঙ্গারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে জাহিদকে গ্রেপ্তার করে। র্যাবের অধিনায়ক জানিয়েছে, গ্রেপ্তার হওয়া জাহিদ নিজের অপরাধ স্বীকার করেছেন এবং জানিয়েছেন বিদেশগামীদের সঙ্গে চুক্তি করে তাদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করতেন। র্যাব বর্তমানে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী গত 9 জানুয়ারি এই বছরের 9 জানুয়ারিতে দেশে ফেরত আসে। লিবিয়ার যে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সে ফেরত আসতে সক্ষম হয়। আর যে এই মানব পাচারকারী তাকে আমরা নওগাঁ থেকে গ্রেফতার করতে সক্ষম হই। দেশবাসীকে, বিশেষ করে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান, তাদেরকে সতর্ক করাই আমাদের উদ্দেশ্য। তারা যাতে এই সকল দেশে যাওয়ার জন্য বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন। একই সাথে এটাও জানিয়ে দিতে চাই, এরকম প্রতারক দালাল যারা আছেন আমাদের কাছে অভিযোগ করলে, তথ্য দিলে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব। রাজধানী এবং আশেপাশের অঞ্চলে আজও তীব্র গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপদাহ আর ভাবসা গরম আরও কয়েকদিন অব্যাহত থাকবে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ বিন মিজান বলেছেন, এই গরম থেকে বাঁচতে সচেতন হওয়া জরুরি। আবু সাইদ রিপোর্ট। গেল কদিন ধরে গরমে হাসপাস অবস্থা নগরবাসী সহ সারা দেশের মানুষের। খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। আর এমন প্রেক্ষাপটে কেন এত গরম আর তার প্রবাহ কেন, তার ব্যাখ্যা দেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। বাংলাদেশের ক্লাইমেটোলজি হলো মার্চ, এপ্রিল এবং মে মাস উত্তপ্ত মাস। এর মধ্যে উষ্ণতম ছিল এপ্রিল মাস। এপ্রিল মাসে বাংলাদেশের উপরে সূর্যের আলো লম্বভাবে পতিত হয়। তবে এই গরম ও ভ্যাপসা আবহাওয়া আরও কতদিন থাকবে এবং কোন কোন এলাকার উপর দিয়ে বেশি বয়ে যাবে তারও ব্যাখ্যা দেন এই আবহাওয়াবিদ। এই যে বিদ্যমান তাপপ্রবাহ এবং তাপমাত্রার যে ঊর্ধ্বগতি, সেটা আগামী 27 তারিখ পর্যন্ত থাকবে। 27 তারিখের পরে, অর্থাৎ 27 এপ্রিলের পরে আবার বাংলাদেশে ফার্স্ট উইকের মে মাস পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রঝড় বৃষ্টি হতে পারে। তবে গরম থেকে বাঁচতে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলে মনে করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর মোহাম্মদ বিন মিজান। চেষ্টা করব ছায়াযুক্ত স্থানে থাকতে, হ্যাঁ, ঘরের ভিতরে অবস্থান করতে, এবং বাইরের যেই কাজগুলো যখন রোদ কম থাকে, হ্যাঁ, সকালের ভোরের অংশে অথবা বিকালের অংশে সেই অংশে কাজ করতে। বিশেষ করে ডায়াবেটিস, হাইপার টেনশন এবং আপনার কিডনি, লিভারে বিভিন্ন অসুখে যারা আক্রান্ত, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। প্রচুর পরিমাণে পানি জাতীয় তরল খাবার আমরা গ্রহণ করব। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। বেপরোয়া যান চলাচলে মরণ ফাঁদ হয়ে উঠেছে বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ অংশ। আহত হয়ে অনেকে হয়েছেন পঙ্গুত্ব। অপ্রশস্ত বেহাল সড়ক আর ট্রাফিক আইন না মানাই প্রধান কারণ মনে করছেন এখানকার স্থানীয় মানুষ। বাকেরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বরিশাল পটুয়াখালী ও কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ অংশের সড়কে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। সংকীর্ণ সড়ক, ফুটপাত দখল ও যত্রতত্র পার্কিং ও অন্যান্য জিনিস রাখায় আরও সংকীর্ণ হয়ে উঠেছে রাস্তা। পদ্মা সেতু চালু হওয়ার পর এই সড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ, অথচ বাকেরগঞ্জ অংশে রাস্তার প্রশস্ততা বাড়েনি, ফলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই পথ। সমস্যার সমাধান চান স্থানীয়রা। গাড়ি বেড়ে গেছে, রাস্তা বাড়ে না, এই জন্য মানুষের দুর্ঘটনা বেশিরভাগ দক্ষিণ অঞ্চলে বেশি হয়েছে। ঢাকার যে রাস্তাটা আরো প্রশস্ত হওয়া উচিত। বাম সাইডে ট্রাক রাখে, সিএনজি, আলফা অটো রাখে, এই জন্যই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা। রাস্তায় অবৈধ যানবাহন ও স্থাপনা থাকার ঘটনা নিয়মিত নয় বলে দাবি করেছেন ট্রাফিক পুলিশ। এটা দু একটা বিচ্ছিন্ন ঘটনা। রাস্তার দু এক জায়গায় দেখা যায় যে ট্রাক থামিয়ে গাছ লোড আনলোড করতেছে, তো দেখা যাচ্ছে আমাদের যেটা সামনে পড়ে আমরা অবশ্যই সেটা ব্যবস্থা নিচ্ছি। মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও অস্থায়ী ব্যবসা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে। পাশাপাশি বাকেরগঞ্জ অংশের সড়ক প্রশস্ত করার বিষয়ে রোডস এন্ড হাইওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযান আমরা পরিচালনা করছি, এটা অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা আমাদের রোডস এন্ড হাইওয়েসে যে এক্সএম মহোদয় আছে তার সাথে আলোচনা পূর্বক আমরা সড়কটা যাতে প্রসারিত করা যায়। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে কৃষি আমাদের। ব্রাহ্মণবাড়িয়ায় এই বছর তরমুজের ব্যাপক ফলন হয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় অন্য বছরের তুলনায় উৎপাদন খরচও কিছুটা কমেছে।
ক্ষেতগুলোতে তরমুজের সমারোহে হাসি ফুটেছে কৃষকদের মুখে। কৃষি বিভাগ জানায় বাজার মূল্য ভালো থাকায় জেলার কৃষকেরা এই মৌসুমে 2.5 কোটি টাকারও বেশি তরমুজ বিক্রি করতে পারবে। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ব্রাহ্মণবাড়িয়ায় 2-3 বছর আগ থেকে শুরু হয় বাণিজ্যিকভাবে তরমুজ চাষ। লাভবান হওয়ায় দিন দিন কৃষকেরা ঝুঁকছেন তরমুজ চাষে। এ অঞ্চলের সম্ভাবনাময় ফসল হিসেবে দেখা দিয়েছে তরমুজ। তরমুজ চাষ লাভজনক হয় নতুন নতুন কৃষক ও উদ্যোক্তা তৈরি হচ্ছে জেলায়। ডিসেম্বরে আমন ঘরে তোলার পর জানুয়ারি থেকে তরমুজের চাষ শুরু করেছেন কৃষকেরা। 80,000 টাকা তরমুজ বিক্রি করছি, আর যে তরমুজ আছে আমার মনে হয় 80,000 টাকা উপরে আরো বিক্রি করতে পারবো। আমরা প্রকৃত কৃষক, আমরা মুনাফা সঠিকভাবে পাই না। 2.5 থেকে 3 মাসের মধ্যেই ফলন পাওয়া যায় তরমুজের। এপ্রিল থেকে শুরু হয় বিক্রি। গরমের তৃষ্ণা মেটাতে তরমুজের ব্যাপক চাহিদা থাকায় কৃষকেরা এবার আগাম তরমুজ চাষ করেছেন। তরমুজের মধ্যে ফলন বেশি, লাভ বেশি। অনেক ভালো হয়েছে ভাইয়ের তরমুজ। আমি সামনে আল্লাহ যদি বাঁচা তরমুজ করব। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলায় 26 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। গত কয়েক বছরের চেয়ে বেশি লাভবান হবেন কৃষকেরা। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে তরমুজ চাষ করেছি। আমরা আশা করতেছি যে এর চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাবে। এই বছর রেকর্ড সংখ্যক প্রায় 26 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। সামনের দিনগুলোতে কিন্তু তরমুজের আবাদ আরো ব্যাপক বৃদ্ধি পাবে। আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি একটা লাভজনক ফসল। জেলায় চলতি মৌসুমে তরমুজের ফলন ভালো হয় কৃষকরা যেমন লাভবান হবে, তেমনি তাদের দেখে নতুন নতুন কৃষক ও উদ্যোক্তা তৈরি হবে বলে আশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।